এই ভিডিওতে আমরা ইনফরমেশন ওয়ারফেয়ার নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা জেনে নিই ইনফরমেশন ওয়ারফেয়ারটা কি। ডেফিনেশন যেটা বলে, ইনফরমেশন ওয়ারফেয়ার ইজ দ্য স্ট্র্যাটেজিক ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস টু গেইন অ্যান অ্যাডভান্টেজ ইন মিলিটারি, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কনফ্লিক্টস। অর্থাৎ মিলিটারি, পলিটিক্যাল কিংবা ইকোনমিক দ্বন্দ্বের সময় শত্রুপক্ষের কাছে থেকে বিশেষ কোনো সুবিধা আদায় করার জন্য আমরা ইনফরমেশন সিস্টেমের এক ধরনের কৌশলগত ব্যবহার অ্যাপ্লাই করে থাকি, যেটাই হয় আমাদের ইনফরমেশন ওয়ারফেয়ার। সো এই ক্ষেত্রে আমরা শত্রুপক্ষের যে ইনফরমেশন সিস্টেম সেটাকে ম্যানিপুলেট করি, এক্সপ্লয়েট করে থাকি এবং ডিসরাপ্ট অর্থাৎ ইনফরমেশন সিস্টেমের স্বাভাবিক যে প্রসেস সেটাকে আমরা ব্যাহত করে দিই। উদ্দেশ্য একটাই, আমরা আমাদের বিশেষ যে লক্ষ্য সেটা অর্জন করব। ইনফরমেশন ওয়ারফেয়ারের ক্ষেত্রে দুই ধরনের স্ট্র্যাটেজি আছে। এক ধরনের স্ট্র্যাটেজিকে আমরা বলে থাকি ডিফেন্সিভ ওয়ারফেয়ার এবং আরেক ধরনের স্ট্র্যাটেজিকে বলা হয় অফেন্সিভ ওয়ারফেয়ার। ডিফেন্সিভ ওয়ারফেয়ারের ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের ডিজিটাল যে অ্যাসেট গুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করে থাকি, অর্থাৎ এটা হলো প্রোটেকশন, আমাদের নিজেদের অ্যাসেট প্রোটেক্ট করতে হবে আমাদেরকে। এক্ষেত্রে সিআইএস সিকিউরিটি ট্রায়াডের যে তিনটা প্রিন্সিপাল সেগুলো আমরা ফলো করি, যেমন কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাক্সেসিবিলিটি। এই বিষয়গুলো মেনটেন করে কিন্তু আমরা আমাদের নিজেদের ইনফরমেশন সিস্টেমকে সিকিউর করে থাকি। অন্যদিকে অফেন্সিভ ইনফরমেশন ওয়ারফেয়ারের সময় ইনফরমেশন সিস্টেম প্রোটেক্ট করা কিন্তু আমাদের কাজ না। এক্ষেত্রে আমরা শত্রুপক্ষের যে ইনফরমেশন সিস্টেম সেটাকে ধ্বংস করে থাকি। এখানে যেটা বলা হচ্ছে অ্যাক্টিভলি টার্গেটিং অ্যান্ড এক্সপ্লয়টিং ডিজিটাল রিসোর্সেস অফ অপোনেন্টস। উদ্দেশ্য একটাই, আমরা তাদের যে সেন্সিটিভ ইনফরমেশন সেই সেন্সিটিভ ইনফরমেশন গেইন করব যাতে আমরা শত্রুপক্ষকে পরাজিত করতে পারি। ডিফেন্সিভ ইনফরমেশন ওয়ারফেয়ারের কিছু স্ট্র্যাটেজি আছে, যেরকম সাইবার সিকিউরিটি প্র্যাকটিস অ্যাপ্লাই করা হয় ডিফেন্সিভ ইনফরমেশন ওয়ারফেয়ারে। তারপরে আছে ইনসিডেন্ট রেসপন্স, এনক্রিপশন, অ্যাক্সেস কন্ট্রোল, সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং, ভালনারাবিলিটি ম্যানেজমেন্ট, সিকিউরিটি মনিটরিং অ্যান্ড অ্যানালিটিক্স। অন্যদিকে অফেন্সিভ ইনফরমেশন যেটা সাধারণত ধ্বংসাত্মক হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা যেই ট্যাকটিক্সগুলো বা যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করি সেটা হলো সাইবার এসপিওনেজ, সাইবার অ্যাটাকস, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটস, ডিসইনফরমেশন অ্যান্ড প্রোপাগান্ডা, ডেটা ম্যানিপুলেশন, হার্ডওয়্যার টেম্পারিং। সো এগুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব নেক্সট স্লাইডগুলোতে। সবার প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সাইবার সিকিউরিটি প্র্যাকটিসেস। এটা সাধারণত অ্যাপ্লাই করা হয়ে থাকে ডিফেন্সিভ ইনফরমেশন ওয়ারফেয়ারে, অর্থাৎ যখন নিজেদের সিস্টেমকে আমাদের প্রোটেক্ট করতে হবে। এক্ষেত্রে স্ট্রং ডিফেন্স মেকানিজম আমরা অ্যাপ্লাই করে থাকি আমাদের নিজেদের সিস্টেম যেটা আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য, যাতে করে অন্য কেউ আনঅথরাইজডলি অ্যাক্সেস না করতে পারে এবং কোনো অ্যাটাক সেখানে যেন না হয়। উদাহরণ হিসেবে বলা আছে, এ লার্জ কোম্পানি ইনস্টলস ফায়ারওয়ালস অ্যান্ড অ্যান্টিভাইরাস সফটওয়্যার টু প্রোটেক্ট ইটস কম্পিউটার্স ফ্রম হ্যাকার্স। হ্যাকার থেকে প্রতিরোধ করার জন্য কোম্পানি কি করেছে, তাদের সিস্টেমে ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস ইনস্টল করেছে। সো এটা এক ধরনের সাইবার সিকিউরিটি প্র্যাকটিস। তারপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইনসিডেন্ট রেসপন্স। কোনো ক্ষেত্রে যদি সাইবার অ্যাটাকের সম্মুখীন আমরা হয়ে যাই, তাহলে আমাদেরকে সেই সাইবার অ্যাটাকটাকে কুইকলি আইডেন্টিফাই করতে হবে এবং সেই অ্যাটাকের প্রেক্ষিতে কিন্তু আমাদেরকে রেসপন্স করতে হবে। সো এই জিনিসটাই হলো ইনসিডেন্ট রেসপন্স। উদাহরণ হিসেবে যেটা বলা আছে, রিটেল স্টোর প্র্যাকটিসেস রেসপন্ডিং টু ডাটা ব্রিচ। যখন এই ডাটা ব্রিচ হয় তখন ওই রিটেল স্টোর সেটার প্রেক্ষিতে রেসপন্স পারফর্ম করে, সো দে ক্যান কুইকলি ফিক্স দ্য প্রবলেম, যাতে করে তারা খুব দ্রুত সমস্যার সমাধান করে ফেলতে পারে এবং তাদের কাস্টমারদেরকে সিস্টেমের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করতে পারে। দেন নেক্সট যে টেকনিকটা সেটা হচ্ছে এনক্রিপশন। এই ক্ষেত্রে আমরা আমাদের যে সেনসিটিভ ইনফরমেশন আছে সেগুলোকে এনক্রিপ্ট করে রাখি, যাতে করে সেই সব সেনসিটিভ ইনফরমেশনের কোনো ধরনের আনঅথরাইজড অ্যাক্সেস না হয়। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়স এন্ড টু এন্ড এনক্রিপশন। আমরা যদি আমাদের ফাইল সিস্টেমে এন্ড টু এন্ড এনক্রিপশন এনাবল করে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে আরেকজন আমাদের ডাটা ভিউ করতে পারবে না। সে যদি ডাটা ভিউ করে তাহলে প্রপারলি কিন্তু রেকর্ডগুলোকে দেখতে পারবে না। এটাই হলো এনক্রিপশন মেকানিজম ফর অল অনলাইন ট্রানজেকশনস টু প্রোটেক্ট সেন্সিটিভ কাস্টমার ডাটা। সেন্সিটিভ কাস্টমার ডাটা প্রোটেক্ট করার জন্য সব ধরনের অনলাইন ট্রানজেকশনে তারা যেটা করেছে এন্ড টু এন্ড এনক্রিপশন অ্যাপ্লাই করে রেখেছে, যেটা এখন সাধারণত আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এসবে করা হয়ে থাকে। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। আমরা জানি কোনো একটা অর্গানাইজেশনে এক একটা এমপ্লয়ের এক এক রকম অ্যাক্সেস থাকে। যেমন একটা ব্যাংকের কথা যদি বলি, ব্যাংকের গ্রাহক হিসেবে আমি শুধু আমার যে অ্যাকাউন্টের ডিটেলস সেটাই কিন্তু দেখতে পারবো। আবার ব্যাংকের কর্মকর্তা যারা আছে তারা কিন্তু ব্যাংকের অসংখ্য গ্রাহকের ডিটেলস একই সাথে দেখতে পারে। আবার যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার ক্ষেত্রে অ্যাক্সেসটা আবার ভিন্ন রকম, অর্থাৎ সে সকলের ডিটেলস দেখতে পারে। সো এইভাবে কিন্তু এক একজনের ভিউ থেকে অ্যাক্সেসটা এক এক রকম, এটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল।
এখানে যেটা বলা হয়েছে ম্যানেজ হু ক্যান অ্যাক্সেস সিস্টেম, কারা কারা কোন সিস্টেমকে অ্যাক্সেস করতে পারবে, অ্যান্ড ইনফরমেশন বাই ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট অথেন্টিকেশন প্রসেসেস। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে এই টেক স্টার্টআপ এমপ্লয় সিঙ্গল সাইন অন। সিঙ্গল সাইন অন হলো এমন একটা টেকনিক যেখানে একবার লগ ইন করেই আমি সেই প্ল্যাটফর্মের অন্যান্য যে অ্যাপ্লিকেশন আছে বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সবগুলোতেই ভিজিট করতে পারবো। অর্থাৎ কোনো একটা কোম্পানির যদি সিঙ্গেল সাইন অন অপশন থাকে, আমি জাস্ট একবার সাইন ইন করবো এবং ওই কোম্পানির যতগুলো ওয়েবসাইট আছে বা যতগুলো সফটওয়্যার আছে সবগুলোর অ্যাক্সেসই আমি নিতে পারবো। এবং রোল বেসড অ্যাক্সেস যেটা বললাম, এক একজনের ক্ষেত্রে অ্যাক্সেসটা হবে এক এক রকম। টু লিমিট এমপ্লয়িজ অ্যাক্সেস টু নেসেসারি ডাটা অনলি, অর্থাৎ যার যতটুকু দেখা প্রয়োজন সে ততটুকুই দেখতে পারবে। নেক্সট আমরা ডিফেন্সিভ ওয়ারফেয়ারের আরো কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেমন একটা হলো সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং। এই ক্ষেত্রে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা আছে তারা এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিয়ে থাকে সাইবার সিকিউরিটির বেস্ট প্র্যাকটিস সম্পর্কে। এই ট্রেনিং এ তারা শেখায় কিভাবে ফিশিং স্পট করতে হয়, কিংবা কিভাবে নিজেকে অ্যালার্ট রাখা যায় বিভিন্ন থ্রেট সম্পর্কে। এখানে যেটা বলা হচ্ছে, গ্লোবাল কনসাল্টিং ফার্ম রানস ইন্টারঅ্যাক্টিভ সেশনস ইউজিং রিয়েল লাইফ ফিশিং কেস স্টাডিজ টু ইমপ্রুভ এমপ্লয়ি ভিজিলেন্স। এমপ্লয়িজ যাতে ফিশিং সম্পর্কে আরো বেশি শিখতে পারে, জানতে পারে, এজন্য সাইবার সিকিউরিটি প্রফেশনালরা বিভিন্ন ধরনের ট্রেনিং আয়োজন করে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট। এই ক্ষেত্রে আমাদের সিস্টেমে কোনো ধরনের উইকনেস আছে কিনা সেটা নিয়মিত চেক করা হয় এবং আমরা আমাদের সিস্টেমকে আপডেট করে থাকি সেই ধরনের উইকনেস প্রিভেন্ট করার জন্য। যেমন এখানে বলা হচ্ছে টেলিকমিউনিকেশনস কোম্পানি পারফর্মস মান্থলি পেনিট্রেশন টেস্টিং। পেনিট্রেশনের টেস্টিং এর থ্রোতে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের সিস্টেমে কোনো এক্সিস্টিং ভালনারেবিলিটি আছে কিনা, এবং এক্সিস্টিং ভালনারেবিলিটি সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেটা ফিক্স করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি বিফোর এক্সপ্লয়টেশন। সিস্টেম হ্যাক হওয়ার পূর্বেই এই কাজটা আমাদেরকে করতে হবে। নেক্সট যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সিকিউরিটি মনিটরিং অ্যান্ড অ্যানালিটিক্স। এক্ষেত্রে কন্টিনিউয়াসলি আমরা আমাদের নেটওয়ার্কটাকে মনিটর করতে থাকি এবং সিস্টেমের অ্যাক্টিভিটিগুলোকে মনিটর করা হয় এবং দেখা হয় কোনো ধরনের আনইউজুয়াল বিহেভিয়ার সেখানে আছে কিনা। আনইউজুয়াল বিহেভিয়ার থাকলেই তার প্রেক্ষিতে আমরা সেখানে অ্যাকশন নিব। যেমন এখানে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইউজেস মেশিন লার্নিং, তার মানে মেশিন লার্নিং অ্যালগোরিদম তারা ইউজ করতেছে টু ডিটেক্ট আনইউজুয়াল ট্রানজেকশন প্যাটার্নস ইন রিয়েল টাইম ফর ইমিডিয়েট ইনভেস্টিগেশন। ইমিডিয়েট ইনভেস্টিগেশনের জন্য তারা মেশিন লার্নিং ইউজ করে আনইউজুয়াল কোনো ট্রানজেকশন অ্যাক্টিভিটি হয়েছে কিনা সেটা চেক করে থাকে। সো এই বিষয়গুলো হলো ডিফেন্সিভ ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি, যেগুলো একান্তই আমরা নিজেদের সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য করে থাকি। নেক্সটে আমরা দেখব অফেন্সিভ ইনফরমেশন ওয়ারফেয়ারের ক্ষেত্রে কি কি ধরনের স্ট্র্যাটেজি আছে। যেমন একটা স্ট্র্যাটেজি হলো সাইবার এসপিওনেজ। এক্ষেত্রে হ্যাকাররা অ্যাডভান্সড হ্যাকিং টেকনিক ইউজ করে থাকে অপোনেন্টের সিস্টেম ব্রেক করার জন্য। যেমন উদাহরণস্বরূপ এখানে লেখা আছে ইন 2015 চাইনিজ হ্যাকার ইনফিল্ট্রেটেড মানে হলো অনধিকার প্রবেশ, মানে কারো পারমিশন না নিয়ে কোনো সিস্টেমে প্রবেশ করা। ইনফিল্ট্রেটেড দ্য ইউএস অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড স্টোল পার্সোনাল ডাটা অফ মিলিয়ন্স অফ ফেডারেল এমপ্লয়িজ। তার মানে 2015 সালে চাইনিজ হ্যাকাররা ইউএস এর অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টে অনধিকার ওয়েতে ঢুকে পড়েছিল এবং সেখানকার যে এমপ্লয়ীদের ডাটা তারা হ্যাক করে নিয়ে গেছিল। সো এটা হলো সাইবার স্পিওনেজের উদাহরণ, যে ক্ষেত্রে স্ট্রং হ্যাকিং টেকনিক ইউজ করে সাইবার অ্যাটাক পারফর্ম করা হয়। এখানে আমরা বুঝতে পারতেছি যে ফেডারেল একটা ওয়েবসাইট সেটা কিন্তু চাইনিজ হ্যাকাররা হ্যাক করেছে। নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো সাইবার অ্যাটাক। এখানে বলা হচ্ছে লঞ্চিং টার্গেটেড অ্যাটাকস টু ডিসরাপ্ট অ্যান্ড অপোনেন্টস এসেনশিয়াল সার্ভিসেস। আমরা সাধারণত এই ধরনের সাইবার অ্যাটাক সম্পর্কে খুবই পরিচিত। উদাহরণ হিসেবে এখানে বলা আছে হ্যাকার গ্রুপ লাঞ্চেস অ্যান অ্যাটাক অন এ পাওয়ার গ্রিড কজিং ওয়াইড স্প্রেড আউটেজেস ইন এ সিটি। হ্যাকার গ্রুপ সাইবার অ্যাটাক পারফর্ম করেছে এবং পাওয়ার গ্রিডের যে সিস্টেমটা আছে সিস্টেমটাকে ড্যামেজ করে দিয়েছে, যার ফলে ওই কাঙ্ক্ষিত যে শহর সেই শহরে কিন্তু বিদ্যুৎ ছিল না। নেক্সট যে স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাকস। এই ক্ষেত্রে টার্গেটের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে ওভারলোড করে দেওয়া হয় টু মেক দেম আনঅ্যাভেলেবল। আমরা যদি চিন্তা করি একটা ওয়েবসাইটের ইউজার কতজন হতে পারে, 100 জন, 200 জন, ক্ষেত্র বিশেষে 1 লক্ষ মানুষও সেই ওয়েবসাইটটা ইউজ করতে পারে। বাট একটা ওয়েবসাইটে যদি একই মোমেন্টে 1 কোটি বা 10 কোটি মানুষ ঢুকে থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটটা আর ইউজ করা যায় না। অর্থাৎ আমি ওয়েবসাইটের সার্ভারে যদি এক্সেসিভ লোড দিয়ে দিই বা এক্সেসিভ ট্রাফিক দিয়ে দিই সেক্ষেত্রে ওয়েবসাইটটা কিন্তু আনইউজেবল হয়ে যাবে। সো এরকমই একটা উদাহরণ হলো ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, যেটা বলা হচ্ছে লঞ্চিং এ ডিওএস অ্যাটাক অন এ ওয়েবসাইট কজিং ইট টু ক্র্যাশ ডিউরিং এ ক্রুশিয়াল ইভেন্ট। তার মানে একটা ওয়েবসাইট যেটা ক্রুশিয়াল ইভেন্টে ওপেন থাকা খুবই দরকার ছিল, অ্যাটাকাররা সেখানে ডিওএস অ্যাটাক পারফর্ম করার কারণে ওয়েবসাইটটা কিন্তু ক্র্যাশ করেছে।
তারপরে যেটা বলা হচ্ছে সেটা হলো অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটস। অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটস হলো টাইপ অফ ম্যালওয়্যার যেটা সিস্টেমে থেকে যায় দীর্ঘদিন এবং সিস্টেমের যে ইনফরমেশন সেটা কিন্তু অ্যাটাকারকে ক্রমান্বয়ে দিতে থাকে। এখানে যেটা বলা হয়েছে লং টার্ম কভার্ট অপারেশনস টু মেইনটেইন অ্যাক্সেস টু এ টার্গেট সিস্টেম। উদাহরণ হিসেবে বলা আছে এ হ্যাকার গ্রুপ ইনফিলট্রেটস এ কর্পোরেশনস নেটওয়ার্ক অ্যান্ড রিমেইনস হিডেন ফর মান্থস। মান্থের পর মান্থ সেই সিস্টেমে থেকে গেছে গেদারিং ইন্টেলিজেন্স। ওই অর্গানাইজেশন সম্পর্কে ইনফরমেশন গেইন করার জন্যই কিন্তু হ্যাকাররা এমন একটা ম্যালওয়্যার তৈরি করেছে যে ম্যালওয়্যার সিস্টেমে থেকেই যাবে এবং সেই ম্যালওয়্যারকে কিন্তু খুব সহজে রিমুভ করা যাবে না। সেগুলোকে আমরা বলি অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটস যেটা আমাদের সিস্টেমে থেকেই যায়। নেক্সট অফেন্সিভ ওয়ারফেয়ারের আরো কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো। একটা হতে পারে ডিসইনফরমেশন এন্ড প্রোপাগান্ডা। যখন আমরা অপোনেন্ট সম্পর্কে মানুষের মাঝে ডিসইনফরমেশন বা প্রোপাগান্ডা দিই তখন কিন্তু আমরা পাবলিকের যে অপিনিয়ন সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারি। যেটা বলা হচ্ছে স্প্রেডিং ফলস ইনফরমেশন অনলাইন টু ইনফ্লুয়েন্স পাবলিক অপিনিয়ন। উদাহরণ হিসেবে এখানে বলা আছে ডিউরিং দ্য রিসেন্ট প্রোটেস্ট ইন বাংলাদেশ দ্য গভর্নমেন্ট ইউজ স্ট্রেট কন্ট্রোল মিডিয়া টু প্রোপাগেট ন্যারেটিভস that downplayed the protests and distorted the public perception. তো গত জুলাই কিংবা আগস্ট মাসে আমরা কিন্তু স্টুডেন্টদের আন্দোলন দেখেছি। সেই আন্দোলনের সময় কিন্তু গভর্নমেন্ট টিভি মিডিয়াগুলোকে ইউজ করেছিল পাবলিকের অপিনিয়নটাকে ডাইভার্ট করার জন্য। এক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু আন্দোলনে অনেক বেশি আহত হচ্ছিল, নিহত হচ্ছিল। বাট সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের টিভি মিডিয়া কোনোভাবে প্রচার করতেছিল না। সো এটা এক ধরনের ডিসইনফরমেশন অ্যান্ড প্রোপাগান্ডা। সো এটা এক ধরনের অফেন্সিভ ওয়ারফেয়ারের ট্যাকটিক্স। তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ডেটা ম্যানিপুলেশন। এক্ষেত্রে আমাদের যে ডেটা আছে সেই ডেটাকে আমরা চেঞ্জ করে থাকি। অল্টারিং ডেটা ইন অ্যাডভার্সারিজ সিস্টেম। প্রতিপক্ষের সিস্টেমে আমরা ডেটাকে ম্যানিপুলেট করে থাকি টু ডিসরাপ্ট দেয়ার অপারেশনস। উদাহরণ হিসেবে এখানে বলা আছে ইন দ্য 2018 বাংলাদেশ ইলেকশনস ইভিএমস ওয়্যার অ্যালিগেটলি ম্যানিপুলেটেড কজিং কনফিউশন অ্যান্ড আন্ডারমাইনিং ইলেকট্রাল ট্রাস্ট। সো 2018 ইলেকশনে ইভিএম মেশিনকে কিন্তু ম্যানিপুলেট করা হয়েছিল এবং সেখানে ভোটের কাউন্টটাও কিন্তু স্বচ্ছ ছিল না এবং তাতে করে মানুষের যে নির্বাচন নিয়ে আস্থা সেটা কিন্তু বিঘ্নিত হয়েছে। লাস্ট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো হার্ডওয়্যার টেম্পারিং। এক্ষেত্রে ফিজিক্যাল কম্পিউটার বা ফিজিক্যাল ডিভাইসের যে হার্ডওয়্যারগুলো আছে সেই হার্ডওয়্যারগুলোকে টেম্পার করা হয়ে থাকে যাতে করে সেখান থেকে ইন্টেলিজেন্স গেদার করা যায়। অর্থাৎ হার্ডওয়্যারগুলোকে এমনভাবে টেম্পার করেছি ইউজার যতদিন হার্ডওয়্যারটা ইউজ করতেছে ততদিন ইউজারের যে প্রাইভেট ইনফরমেশন সেগুলো আমার কাছে চলে আসবে। যেমন এরকম রিপোর্ট পাওয়া গেছে রিপোর্ট অফ চাইনিজ ম্যানুফ্যাকচারার্স ইমপ্ল্যান্টিং স্পাই চিপস ইন হার্ডওয়্যার ইউজড বাই ইউএস কোম্পানি। অর্থাৎ ইউএস কোম্পানিরা যে হার্ডওয়্যার গুলো ইউজ করে সেখানে চাইনিজ ম্যানুফ্যাকচারাররা বিভিন্ন ধরনের স্পাই চিপ লাগাই দিয়েছিল। এই স্পাই চিপের মাধ্যমে চাইনিজ ম্যানুফ্যাকচারাররা ইউএস কোম্পানির বিভিন্ন ইনফরমেশন কিন্তু আনঅথরাইজড ওয়েতে গেইন করতো, অ্যালোয়িং আনঅথরাইজড অ্যাক্সেস টু সেনসিটিভ ডাটা। সো এগুলো ছিল আমাদের অফেন্সিভ ইনফরমেশন ওয়ারফেয়ারের কিছু স্ট্র্যাটেজিস।